আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকবে না, প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর, মির্জা ফখরুল। কয়েকদিনের মধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, পাউবোর পূর্বাভাস। সরকারকে জামাত আমিরের সাধুবাদ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। বিসিবি নির্বাচন 7 জুন। গাড়িতে বিষাক্ত গ্যাসে মৃত্যু ওমানে 4 ভাইয়ের। বাংলাদেশকে অশান্ত করতে চাইছে ভারত, অলি আহমদ। গাজীপুরে সেই 5 খুনের আসামির মরদেহ পদ্মা থেকে উদ্ধার। জামাত ইসলামী একটা অমানুষের দল, রাশেদ খান। শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে আসব, তাকে ফাঁসির কাস্টে ঝুলাবো, নাসিরুদ্দিন পাটোয়ারি। শাহ আলী মাজারি হামলা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান টিআইবির। যুক্তরাষ্ট্রের জালিয়াতির মামলা নিষ্পত্তিতে $18 মিলিয়ন দিতে সম্মত হলেন আদানি। ইরান গেলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজনীতি নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সামনের দিন হবে দেশ গড়ার রাজনীতি, মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি। শনিবার 16 মে বিকেলে চাঁদপুরে খাল খনন উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণের পর সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ শান্তি চায়, কিন্তু কেউ কেউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। তিনি আরো বলেন, বাইরে থেকে কেউ এসে কেউ দেশ গড়ে দেবে না, সেজন্য 20 কোটি মানুষের হাতকে 40 কোটি হাতে রূপান্তর করা গেলে দেশ এগিয়ে যাবে। বিএনপির সব কর্মসূচি এদেশের খেটে খাওয়া মানুষেরই। প্রধানমন্ত্রী বলেন, ডিগ্রি পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রি করে দেওয়া হবে। মেয়েদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে তাদের উপবৃত্তি দেওয়া হবে। তিনি আরো বলেন, শিক্ষার উপর সবচেয়ে বেশি বরাদ্দ থাকবে বাজেটে। শিক্ষকদের ট্রেনিং এর জন্য বাজেটে বরাদ্দ দেওয়া হবে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবছরের ডিসেম্বরে। জনগণের সঙ্গে আলাপ করে তাদের চাওয়া অনুযায়ী অবিলম্বে এ চুক্তি সম্পাদন করতে হবে। মির্জা ফখরুল আরো বলেন, ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়ার সুযোগ এসেছে সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে। একথা আমি বিশ্বাস করি এবং সেই আহ্বান আমরা তাদের কাছ থেকে জানাতে চাই। বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। বিএনপি মহাসচিব আরো বলেন, তারেক রহমানের সরকার বৈধ উপায়ে নির্বাচিত, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। আজ সরকারের বিরুদ্ধে কিছু শক্তি অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই নয়, তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করার একটা পায়তারা চালাচ্ছে। দেশে গত কয়েকদিনে বৃষ্টিপাত বাড়ায় উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বেড়েছে। এতে করে কোথাও কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার মাত্রা পৌঁছে যেতে পারে। শনিবার পানি উন্নয়ন বোর্ডের পাউবো বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে। পাউবো জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশের অভ্যন্তরে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী এবং রংপুর বিভাগে মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। উজানে ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম ও ত্রিপুরা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থা সমূহের তথ্য অনুযায়ী আগামী 3 দিন দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্র যমুনা নদ নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী 5 দিন অব্যাহত থাকতে পারে। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সরকারকে সাধুবাদ জানাই, তারা পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছে, কিন্তু এটা যেন শুধু লোক দেখানো না হয়। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনাও অবশ্যই বাস্তবায়ন করতে হবে। শনিবার রাজধানীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি আরো বলেন, আওয়ামী লীগের প্রথম সরকার মাত্র 15 দিনের জন্য ফারাক্কা বাঁধ চালানোর সুযোগ দিয়েছিল, কিন্তু 55 বছরেও সেই 15 দিন শেষ হয়নি। ইতিমধ্যে পদ্মা শুকনো মৌসুমে মরুভূমি আর বর্ষায় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, কারো রক্তচক্ষুর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। পদ্মায় পানি আনতে হবে, এটা আমাদের ন্যায্য পাওনা। সারা বাংলাদেশে 154টি অভিন্ন নদী মৃতপ্রায় হয়ে গেছে। নদী যদি ঠিক মতো না চলে তাহলে খালের পানি আসবে কোথা থেকে?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 7 জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার 16 মে বিসিবি নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 7 জুন সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। একই দিন সন্ধ্যা 6টার ফল প্রকাশ করা হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী 17 মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। 18 মে খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণের পর 19 মে সকালে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে 19 মে বিকেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর 20 ও 21 মে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের সময় 21 ও 22 মে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ওমানে প্রবাসী 4 বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে দেশটির পুলিশ। রয়্যাল ওমান পুলিশের বরাত দিয়ে টাইমস অফ ওমান জানিয়েছে, চালু থাকা গাড়ির এসির একজস্ট থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর আবদ্ধ গাড়ির ভেতরে ঘুমানো থেকে বিরত থাকতে সতর্কবার্তা দিয়েছে পুলিশ। নিহত 4 ভাইয়ের মরদেহ আগামী মঙ্গলবার বিকেলে দেশে পৌঁছাবে বলে স্বজনেরা নিশ্চিত করেছেন। একই ফ্লাইটে তাদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন করেছে নিহতের পরিবার, বাংলাদেশ দূতাবাস ও চট্টগ্রাম সমিতি ওমান। চট্টগ্রাম সমিতি ওমানের নেতারা জানান, বুধবার সন্ধ্যায় 4 ভাই বারাকা এলাকা থেকে মুলাদ্দাহর উদ্দেশ্যে রওনা হন। পরে অসুস্থতার কথা জানিয়ে তারা স্বজনদের কাছে ভয়েস মেসেজ পাঠান। এরপর একটি ক্লিনিকের সামনে পার্ক করা গাড়ির ভেতর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহীদুল ইসলাম। বাংলাদেশকে অশান্ত করতে ভারত নতুন পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। শনিবার 16 মে বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে 11 দলীয় ঐক্য আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। অলি আহমেদ বলেন, বাংলাদেশকে অশান্ত করার ব্যাপারে ভারত এখন নতুন পদক্ষেপ নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আব্দুল কাদের সিদ্দিকী সহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত বর্ডার অস্থিতিশীল করেছিল। এটাকে ঠিক করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী খুব ভালো লোক ছিলেন, ভদ্রলোক ছিলেন। উনি এ সমস্যা নিজেই সমাধান করেছিলেন। কিন্তু এখন ভালো লোক, ভদ্রলোক ভারতের ক্ষমতায় নেই। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ভূমি অফিস সংলগ্ন পদ্মা নদীতে ভেসে উঠেছে গাজীপুরের 5 খুনের প্রধান আসামি ফোরকান মোল্লার মরদেহ। পরে লৌহজং থানা পুলিশ ও মাওয়া নৌ পুলিশের যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করা হয়। শনিবার 16 মে দুপুরে পদ্মা সেতু থেকে প্রায় 4 কিলোমিটার দূরে মরদেহটি উদ্ধার করা হয়। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, পদ্মা সেতু থেকে প্রায় 4 কিলোমিটার দূরে লৌহজং উপজেলা ভূমি অফিস সংলগ্ন পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশ জামাতে ইসলামীকে একটি অমানুষের দল উল্লেখ করে মন্তব্য করেছেন। শনিবার 16 মে বিকেলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি গতকাল ঠিকই বলেছিলাম, জামাতে ইসলামী একটা অমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাতে ইসলামীকে রাজনীতিতে সুযোগ দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাথে রেখে মানুষ করতে চেয়েছিলেন, কিন্তু এরা অমানুষই রয়ে গেছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, শেখ হাসিনাকে নিয়ে আসবো এই দেশে, তাকে ফাঁসির কাস্টে ঝুলাবো, আমরা তাদের বিচার করব ইনশাল্লাহ। শনিবার 16 মে বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 47-এ যারা শহীদ হয়েছিলেন, 71-এ যারা শহীদ হয়েছিলেন, 24-এ যারা শহীদ হয়েছিলেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এসেছি। তাদের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবে। একজন প্রধানমন্ত্রী দীর্ঘদিন ক্ষমতার মসনদে থেকে ফ্যাসিবাদী হওয়ার যে তার খায়েশ, এটা বাংলার জনগণ রুখে দিয়ে নতুন বাংলাদেশ গঠন করবে। অসংখ্য ভাইয়ের এখনো পায়ে গুলির বুলেট রয়েছে, হাত নাই। অনেক মা সন্তান হারিয়েছে, অনেক বাবা সন্তান হারিয়েছেন। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে আক্রমণের ঘটনায় বাংলাদেশের স্বাধীনতা ও জুলাই আন্দোলনের মূল চেতনা ও অভীষ্টের পরিপন্থী। এই অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি বাংলাদেশের লোকজ ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও সহাবস্থান বিষয়ে
জামাত সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠনগুলোর নীতিগত অবস্থান পরিষ্কার করার আহ্বানও জানিয়েছে তারা। শনিবার 16 মে এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, শাহ আলীর মাজারে হামলা বাংলাদেশের স্বাধীনতা ও জুলাই আন্দোলনের মূল চেতনা ও অভীষ্টের পরিপন্থী। ভারতীয় ধনকুবের গৌতম আদানি এবং তার ভাতিজা সাগর আদানি যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দায়ের করা একটি ফৌজদারি জালিয়াতির মামলা নিষ্পত্তিতে $18 মিলিয়ন জরিমানা দিতে রাজি হয়েছেন। 2024 সালে মার্কিন নিয়ন্ত্রক সংস্থাটি অভিযোগ তুলেছিল, ভারতের বড় বড় নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের কাজ পেতে আদানিরা ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন। এছাড়া বন্ডের মাধ্যমে তহবিল সংগ্রহের সময় তারা মার্কিন বিনিয়োগকারীদের কাছে নিজেদের দুর্নীতি বিরোধী চর্চা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বলেও অভিযোগ আনা হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি হঠাৎ করেই অঘোষিত সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে, এই সফরে তিনি ইরানি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। ইসলামাবাদের কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নাকভি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে আলোচনা করবেন। যদিও সফরের আনুষ্ঠানিক উদ্দেশ্য প্রকাশ করা হয়নি, তবে আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং পাকিস্তানের সাম্প্রতিক মধ্যস্থতামূলক ভূমিকাকে ঘিরে তেহরান ইসলামাবাদ কূটনৈতিক যোগাযোগ বাড়ছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।